আজ আমি শোনাবো ঢাকা থেকে দোহার কাতার ভ্রমণের গল্প। যাত্রা শুরু হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের চকচকে এই বোয়িংয়ে উঠেই মনে হয় এবার সত্যি একটা অভিজ্ঞতা যাত্রা শুরু হচ্ছে। ভেতরে ঢুকতেই প্রশস্ত কেবিন, নরম আলো আর শান্ত সঙ্গীত সব মিলিয়ে এক প্রশান্ত অনুভূতি। সিটে বসে জানালার পাশে তাকিয়ে দেখি ঢাকায় রাতের আলো ক্রমে মিলিয়ে যাচ্ছে। তারপর শুরু হয় আকাশের নীল গল্প। প্রায় 5 ঘন্টা উড়ার শেষে নামলাম দোহা হামদর্দ আন্তর্জাতিক বিমানবন্দরে। আধুনিক এক অনন্য উদাহরণ। এই এয়ারপোর্টে বিশাল, পরিষ্কার এবং সাজানো যেন একটা শিল্প গ্যালারি। ভেতরের স্থাপত্য, আরবি নকশা, আলো ছায়ার খেলা সব মিলিয়ে প্রথম দেখাতেই বোঝা যায় আমি এমন এক দেশে এসেছি যেখানে ঐতিহ্য আর প্রযুক্তি একসাথে চলে। বাইরে বের হয়েই অনুভব করলাম এই শহরের বাতাসেও এক ধরনের রাজকীয়তা আছে। হোটেলে পৌঁছালাম কাতার ডাউনটাউনের কাছেই, একদম নিখুঁতভাবে সাজানো জায়গাটা। হোটেলের রুমে ঢুকতেই জানালার পর্দা সরাতেই চোখে পড়ল দোহা শহর। উঁচু উঁচু গ্লাস টাওয়ার, প্রশস্ত রাস্তা, চকচকে গাড়ির সারি। মনে হলো একসময় এই দেশটা ছিল শুধু মরুভূমি, আর এখন পৃথিবীর অন্যতম ধনী আধুনিক দেশগুলোর একটা। সকালে নাস্তা সেরে বের হলাম শহর দেখার উদ্দেশ্যে। প্রথমে গেলাম সুক ওয়াকিফ, পুরনো দোহা শহরের প্রাণ। সেখানে ঐতিহ্যবাহী খাবার, মশলা, পারফিউম, সোনার দোকান আর মানুষের ভিড়, সব মিলিয়ে অন্যরকম এক পরিবেশ। 1 কাপ আরবি কফি হাতে বসে দেখছিলাম মানুষ কেমন করে জীবন উপভোগ করছে। বিকেলের আলো যখন মলিন হলো তখন গেলাম ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে, যা স্থানীয়রা বলে গ্রাউন্ড মসজিদ অব দোহা। বিশাল সাদা গম্বুজ, শতাধিক মিনার আর সন্ধ্যার আলোয় সেই মসজিদের দৃশ্য এক কথায় অবর্ণনীয়। বিকেল হয়েই সন্ধ্যা নেমে এলো। গেলাম কাতারা কালচারাল ভিলেজে। এই জায়গাটা যেন শিল্প, ইতিহাস আর আধুনিকতার এক মিলনস্থল। এখানেই আছে বিখ্যাত কাতারা মসজিদ, যার নকশা করেছেন তুরস্কের স্থপতি জামান। নীল, সোনালি আর মোজাইক টাইলস দিয়ে সাজানো মসজিদটা যেন এক জীবন্ত চিত্রকর্ম। চারপাশে কবুতর ওড়া, শান্ত এক আবহাওয়া। মনে হলো সময় থমকে গেছে। এরপর গেলাম কর্নিশ রোড ধরে উপসাগরের পাশ দিয়ে। শহরটা এত পরিষ্কার, এত সুন্দর পরিকল্পিত যে প্রতিটা ভবন আলাদা চরিত্র নিয়ে দাঁড়িয়ে আছে। রাত নেমে এলো দোহায়। শহরের আলো জ্বলে উঠল যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। কর্নিশ থেকে দোহা স্কাইলাইন দেখলে বোঝা যায় আধুনিকতা কিভাবে নান্দনিক হতে পারে। প্রতিটি ভবন আলাদা আলাদা আলোয় ঝলমল করছে, কেউ নীল, কেউ সোনালি, কেউ বা লালচে, কেউ বা বেগুনি। আমি দাঁড়িয়েছিলাম সমুদ্রের ধারে, হালকা বাতাসে বইছে। দূরে দোহা টাওয়ারের আলো ঝলমল করছে। একটা শান্ত অথচ গভীর অনুভূতি ছড়িয়ে পড়েছে চারিপাশে। এখন যদি কাতারের গল্পটা বলি, এই দেশ একসময় ছিল ছোট্ট একটা উপসাগরীয় মরুভূমি, যার মানুষ মূলত মুক্ত আহরণ ও মাছ ধরেই জীবন চালাতো। 1939 সালে প্রথম তেল আবিষ্কারের পর সব কিছু পাল্টে যায়। স্বাধীনতা আসে 1971 সালে। তারপর ধীরে ধীরে তারা গড়ে তোলে আধুনিক দোহা। আজ কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ, মাথাপিছু আয়ের দিক থেকে শীর্ষে। তারা শুধু অর্থে নয়, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া সব দিকেই নিজেদের বিশ্বমঞ্চে তুলে ধরেছে। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন ছিল তারই প্রমাণ, যেখানে মরুভূমির মাঝখানে তারা গড়ে তুলেছিল বিশ্বমানের স্টেডিয়াম, পরিবেশ বান্ধব প্রযুক্তি আর আরব আতিথেয়তার এক নতুন মান। এই শহরের আলো দেখি মনে হয় এই শহর শুধু আধুনিক নয়, একটা স্বপ্নের প্রতিচ্ছবি। কাতার প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা, শিক্ষা আর ঐক্য থাকলে একটা মরুভূমি একদিন স্বপ্নের নগরীতে পরিণত হতে পারে। ঢাকা থেকে দোহা এই যাত্রাটা শুধু আকাশপাড়ি নয়, এটা এক সময় ও পরিবর্তনের গল্প। কাতারে ভ্রমণের একটা মুগ্ধ জায়গা আছে, সেটা হলো গোল্ড মসজিদ অব কাতার, যাকে সবাই বলে গোল্ড মসজিদ। পুরো মসজিদের দেওয়াল ঢাকা সোনালি মোজাইক টাইলস দিয়ে। সূর্যের আলো পড়লে মনে হয় মসজিদটা যেন সত্যি সোনা দিয়ে বানানো। এখানকার স্থাপত্য তুর্কি ইরানি প্রভাব স্পষ্ট। মিনারের মাথায় সূক্ষ্ম কারুকাজ, দেওয়ালে আরবি কোরিওগ্রাফি আর আকাশের নিচে সোনালি ঝলক।
এটা শুধু নামাজের জায়গা না, এটা কাতারের গর্ব, শিল্প, বিশ্বাসের প্রতীক। এই মসজিদটি কাতারের মানুষের জন্য এক প্রতীক। তারা যত উন্নত হয়েছে, তাদের ধর্ম ও সংস্কৃতি থেকে তত দূরে যায়নি। কাতার আধুনিক শহর হলেও ইসলামিক ঐতিহ্য এখানে জীবন্ত। প্রতিটি শুক্রবার সকালে এখানকার মসজিদগুলো ভরে যায় নামাজিরা দিয়ে। স্বর্ণের মসজিদ আর উজ্জ্বলতা দিয়ে যেন মনে করিয়ে দেয় আমরা আধুনিক, কিন্তু আমাদের শিকড় গভীরে। এখন একটু কাতারের মানুষ নিয়ে কিছু কথা বলি। কাতারের মোট জনসংখ্যা প্রায় 2.7 মিলিয়ন, কিন্তু এর মধ্যে আসল কাতারি নাগরিক খুবই কম। মোট জনসংখ্যার মাত্র 12%, অর্থাৎ প্রায় 3 লাখ মানুষ আসল কাতারি, আর বাকি 88% বিদেশি শ্রমিক, প্রবাসী ও পেশাজীবী। এই বিদেশিরাই কাতারের প্রকৃত জনশক্তি। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিশর সহ আরও অনেক দেশ থেকে লাখো লাখো মানুষ এখানে কাজ করে। তারা কাজ করছে নির্মাণ, পরিবহন, পরিষেবা, গ্যাস, তেল ও সরকারি অবকাঠামো খাতে। এই প্রবাসীরাই কাতারের উন্নয়নের আসল হাতিয়ার। বিশ্বকাপের স্টেডিয়াম, মেট্রো, রাস্তা, হোটেল সব কিছুই তৈরি হয়েছে তাদের ঘাম আর পরিশ্রমে। আর কাতার সরকারও তাদের জন্য উন্নত আবাসন, স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছে, যদিও এখনও অনেক উন্নতির জায়গা আছে। আপনারা নিশ্চয়ই মনে আছে, কাতার বিশ্বকাপে অধিক সংখ্যক বাংলাদেশিরা কাজ করেছে এবং একজন বাংলাদেশি শ্রমিক সেখানে নিহত হয়েছে, এবং তার স্মরণে ওখানে একটা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে, আমি যতদূর জানি। কাতারকে আজ বিশ্ব জানে কয়েকটি জিনিসের জন্য। প্রথমত, কাতার এয়ারওয়েজ পৃথিবীর অন্যতম সেরা বিমান সংস্থা। দ্বিতীয়ত, আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক, যা মিডিয়া স্বাধীনতা ও বিশ্ব সংবাদে মধ্যপ্রাচ্যের কণ্ঠ দিয়েছে। তৃতীয়ত, ফুটবল বিশ্বকাপ 2022, যার আয়োজন কাতারকে আন্তর্জাতিক আলোচনায় কেন্দ্রে নিয়ে আসে। এছাড়া কাতার তার শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রগুলোর জন্য পরিচিত, বিশেষ করে এডুকেশন সিটি, যেখানে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শাখা আছে। কাতারের প্রধান আয়, কাতারের সবচেয়ে বড় শক্তি হলো প্রাকৃতিক গ্যাস। বিশ্বের তৃতীয় সর্বাধিক প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এখানে। বিশেষ করে তাদের নর্থ ফিল্ড গ্যাস রিজার্ভ বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসগুলোর একটি। এটাই কাতারের প্রধান আয়ের উৎস। তারা এলএনজি রপ্তানি করে বিশ্বে। তেল থেকেও কাতার আয় করে, তবে গ্যাস তাদের অর্থনীতির প্রাণ। গ্যাস বিক্রি করে তারা বানিয়েছে আধুনিক অবকাঠামো, ফ্রি হেলথ কেয়ার, উচ্চশিক্ষা আর নাগরিকদের জন্য বিলাসী জীবনযাপন। কাতারের ভবিষ্যৎ ও স্বপ্ন, লুসাই সিটি, দোহা মেট্রো, গ্রিন বিল্ডিং, ড্রোন শট। এখন কাতার নতুন পরিকল্পনায় এগোচ্ছে। কাতার ন্যাশনাল ভিশন 2030 লক্ষ্য একটাই, তেল ও গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে জ্ঞানভিত্তিক পরিবেশ বান্ধব অর্থনীতি তৈরি করা। তারা বিনিয়োগ করেছে শিক্ষা, প্রযুক্তি, পুনর্বিকরণযোগ্য শক্তি আর ট্যুরিজমে। এই ছোট্ট দেশটা প্রমাণ করেছে, ভূমি যত ছোটই হোক, চিন্তা যদি বড় হয়, তাহলে পৃথিবীর মানচিত্রে জায়গা বদলানো যায়। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামদ আল তাহি হচ্ছে কাতারের বর্তমান আমির বা শাসক। তিনি 2013 সালের 25শে জুন তার পিতা শেখ হামদ বিন খলিফা আল তাহানি থেকে ক্ষমতা গ্রহণ করেছিলেন। তার জন্ম 2রা জুন 1980 দোহায়। তিনি পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের শারবন স্কুল এবং রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট পড়াশোনা করেছেন। তার মাতার শিক্ষা মোজা বিন নাসের আল মিসানাদ, তিনি কাতারের সমাজ, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়। কাতারের উন্নয়নের পিছনে বিদেশি প্রযুক্তি ও কোম্পানিগুলির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। আধুনিক রেল, মেট্রো, ট্রান্সপোর্ট এরকম প্রকল্পে বিদেশি প্রযুক্তি এসেছে। সার্বিকভাবে বলা যায়, উন্নয়নের পেছনে শুধু দেশীয় নয়, বিদেশি প্রযুক্তি ও অংশীদারিত্বের ভূমিকা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতারের একমাত্র স্থল সীমান্ত দেশ হলো সৌদি আরব। সি সীমান্ত বা উপসাগরীয় পানি দিয়ে ঘিরে রয়েছে বাহরাইন এবং ইউনাইটেড আরব আমিরাত সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর কাছাকাছি। অর্থাৎ কাতার একদম বৃহৎ উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং তার নিকটতম দেশগুলো মূলত উপসাগরীয় পথে সংযুক্ত।
কাতার তাদের ন্যাশনাল ভিশন 2030 নামে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে, যাতে 4টি মূল স্তম্ভ রয়েছে: মানব উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ। কাতারের পরিকল্পনায় রয়েছে ডিজিটাল অর্থনীতি বাড়ানো, 26,000 নতুন কর্মসংস্থান তৈরি, বিশ্বের শীর্ষ 10 ডিজিটাল দেশগুলোর মধ্যে যাওয়ার প্রচেষ্টা। কাতারে বাংলাদেশি বসবাসের সংখ্যা কত? বাংলাদেশিরা বর্তমানে প্রায় 4,25,000 কাতারে কর্মরত বাংলাদেশ সরকারিভাবে দেওয়া তথ্য অনুযায়ী। তবে একটি পুরনো উৎস বলছে 3,50,000 জন বাংলাদেশি কর্মরত রয়েছেন, বিশেষ করে নির্মাণ খাতে বেশি কর্মরত। বাংলাদেশে রেমিটেন্স আসার মধ্যে কাতার রয়েছে অন্যতম একটি দেশ। 2025 সালের মার্চে কাতার থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে প্রায় 14,293 কোটি টাকা। অধিকাংশ বাংলাদেশি শ্রমিক নির্মাণ খাতে কনস্ট্রাকশন কাজ করছেন। স্কাফোল্ড বিল্ডিং নির্মাণ, সড়ক নির্মাণ, স্টেডিয়াম, মেট্রো প্রকল্প ইত্যাদি কাজই বেশি রয়েছেন। এছাড়া বাংলাদেশের কর্মীরা রয়েছেন পরিষেবা খাতে, যেমন রিটেইল দোকান, হেয়ার ড্রেসিং, কার্পেটিং, গাড়ি চালনা, হোটেল সার্ভিস এইসব। আরেক দিক হলো তারা কৃষি কাজে অংশ নিচ্ছেন, যেমন বাংলাদেশি শ্রমিক উদ্যোক্তারা কাতারে বিভিন্ন ফার্ম চালাচ্ছেন, যেখানে সবজি, মুরগি, মাছ উৎপাদন হচ্ছে। কাতারে উন্নয়ন খাতে তাদের অবদান। কাতারে ঘরোয়াভাবে খাদ্য উৎপাদনের প্রচেষ্টায় বাংলাদেশি শ্রমিক উদ্যোক্তাদের ভূমিকা উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ সবজি, কৃষি খামার, পশুপালন খাতে তারা অত্যন্ত সক্রিয় রয়েছে। রেমিটেন্সের মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে, যার ফলে বাংলাদেশের পরিবার পরিজনের আয় বাড়ছে এবং অর্থনৈতিক সাপোর্ট বাড়ছে। যদিও সেখানে তারা উন্নয়নে অবদান রাখছে, কিন্তু সেখানে কিছু সমস্যায় তারা আছে, যেমন নিয়োগের ক্ষেত্রে এবং কর্মঘণ্টা এবং গরমে কাজ করা ও বাসস্থানের অবস্থান অনেক সমস্যা সেখানে বাংলাদেশিদের আছে। শেষ কথা বলতে হয় কাতার এমন এক দেশ যেখানে মরুভূমির নিস্তব্ধতা, আধুনিক শহরের জৌলস একসাথে মিশে আছে। এখানে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আবার প্রযুক্তির ভবিষ্যৎও আছে। এই দেশটা জানার কিভাবে সীমিত সম্পদ থেকে স্বপ্ন তৈরি করা যায়। দ্বিতীয়ত, এখানে দেখা যায় কেমনভাবে আরব সংস্কৃতি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, একটা না হারিয়ে আর একটা ছাড়িয়ে। দোহা শহরটা যেন এক চলন্ত গ্যালারি, প্রতিটা ভবন, প্রতিটা রাস্তার নকশা সাজানো। সুক ওয়াকিফে ঘুরলে পুরনো কাতারের গন্ধ পাওয়া যায়, মশলার সুবাতাস, ঐতিহ্যবাহী পোশাক আর আতিথেয়তার হাসি। মিউজিয়াম অব ইসলামী আর্টে গেলে বুঝতে পারবে ইতিহাস কত গভীর, কত শিল্পময়। কাতারা মসজিদ আর গোল্ড মসজিদ একেবারে রূপকথার মতো, একটা রঙিন মোজাইক স্বপ্ন, অন্যটা খাঁটি সোনার আলোয় ঝলমল করে। আর যদি রাতে কর্নিশ ধরে হাঁটো, সমুদ্রের পাশ দিয়ে বাতাস, লবণের গন্ধ, চারদিকে আলোয় ঢাকা দোহা, তখন মনে হবে সময়টা থেমে গেছে শুধু তোমার জন্য। কাতারিরা অতিথিকে শুধু অতিথি ভাবে না, বরং সম্মানের সঙ্গে গ্রহণ করে। হোটেল থেকে রাস্তায়, দোকান থেকে মসজিদে, প্রত্যেক জায়গায় সাহায্য করতে আগ্রহী তারা। এই বন্ধুত্বপূর্ণ মনোভাবই ভ্রমণকে আরও সুন্দর করে তোলে। কাতারের খাবার বড় আকর্ষণীয়। আরবি কফি, খেজুর, মাসবুস, হামাস সব কিছুতেই আছে গালফ অঞ্চলের সুবাস। তুমি যদি খাবারের ভক্ত হও, তবে দোহা যেন তোমার জন্য এক ভোজনের শহর। কাতার শুধু ঘোরার জায়গা নয়, এটা এক অনুপ্রেরণার গল্প। এক সময় যে দেশটা শুধু বালু আর তেল ছিল, তারা শিক্ষা, গবেষণা, ক্রিয়া, শিল্প সব কিছুতে নিজেদের বিশ্বমঞ্চে তুলেছে। ওরা শেখাচ্ছে উন্নত মানে শুধু ভবন নয়, চিন্তা, পরিকল্পনা আর সাহসও। যখন বিমানে ফেরার পথে জানালার বাইরে তাকাও, দোহা শহরের আলো তখন ঝলমল করবে। তখন মনে হয় এই শহর তোমার সঙ্গে কিছু রেখে দিচ্ছে, একটা শিক্ষা, একটা অনুভব, একটা গল্প, যে গল্পে আছে মানুষ, মরুভূমি এবং স্বপ্নের মিলন।
কাতার এমন এক জায়গা যেখানে ইতিহাস ফিসফিস করে, আধুনিকতা হাসে, আর ভবিষ্যৎ তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ, কাতার ঘুরতে যাওয়া মানে শুধু ভ্রমণ নয়, এটা এক অভিজ্ঞতা, এক উপলব্ধি, এক জীবন স্মৃতি। আমি বলি কাতার ইউরোপের চেয়েও সুন্দর, তবে ভিন্নভাবে সুন্দর। ইউরোপের সৌন্দর্য ইতিহাস, প্রকৃতি আর শীতল আবহাওয়া। কাতারের সৌন্দর্য মরুভূমির বুকে জন্ম নেওয়া আধুনিকতার বিস্ময়। ইউরোপ পুরনো সভ্যতার রূপ ধরে রেখেছে, আর কাতার দেখাচ্ছে নতুন সভ্যতা কেমন দেখতে পারে, কেমন হতে পারে। কাতারা মসজিদের পাশে দাঁড়িয়ে যখন আজান শুনলাম, সেই মুহূর্তটা ছিল একদম ভেতরের। মরুভূমির বুকে ইমান, শিল্প, সৌন্দর্য এমনভাবে মিশে যেতে পারে, তা না দেখলে বিশ্বাস হতো না। আমি ভাবলাম এইটাই কাতার, যেখানে আধুনিকতার গায়ে এখনও মরুভূমির ধুলো লেগে থাকে, যেখানে মানুষ উন্নতির গল্প লেখে কিন্তু ইমানের ছায়া হারায় না। এই দেশ আমাকে শিখিয়েছে উন্নতি মানে শুধু টাওয়ার না, উন্নতি মানে মন, দৃষ্টি আর স্বপ্নের দিগন্ত বড় হওয়া। বেঁচে থাকলে আবার আসবো কাতারে। কাতারে আসার পর বুঝেছি এই দেশ শুধু দেখা নয়, অনুভব করার জায়গা। আকাশে সূর্যের আলো যেমন শক্ত, তেমনি এখানে মানুষের মন উষ্ণ। মরুভূমির বুকে এমন আধুনিক শহর গড়ে উঠতে পারে দেখে চোখ ভরে যায়, মন ভরে না। শান্তি, সৌন্দর্য আর ঈমান একসাথে অনুভব করেছি এই শহরে। এই ভ্রমণ শেষ হলেও কাতারের সৌন্দর্য আমার মনে থেকে যাবে। আল্লাহর ইচ্ছা করলে, আবার বেঁচে থাকলে আসবো কাতার, এই আলো, এই শান্তি আর এই সৌন্দর্য দেখতে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আরেকটু দেখুন, চোখ ভরে যাবে, মন ভরে যাবে। ধন্যবাদ সবাইকে।